আমরা এখানে যে ক্যাম্প ও এক্সিবিশন যেটা করেছি সেটা সম্পূর্ণটাই জয়ন্ত স্টুডিও সংলগ্ন যে জায়গাটা সেই জায়গাটাকে ব্যবহার করেই করা হয়েছে। মাটি তৈরি থেকে একেবারে ফায়ারিং, তারপরে এক্সিবিশন সবটাই জয়ন্তর স্টুডিওতে করা। স্টুডিওর পাশের যে জায়গাগুলো রয়েছে সেই সব জায়গাগুলোকে ব্যবহার করেই করেছি। এইবারের যে ভিডিওটা আর কি দেখবেন সেখানে মূলত রাকু ব্যাপারটা যেটা আমাদের এই ক্যাম্পে হয়েছে, রাকু ফায়ারিং। এই রাকু এটা একটা সিরামিক ক্যাম্প আর কি। আরও বিশদে যদি বলা হয়, এটা রাকু আর কি, রাকু পদ্ধতিতে ফায়ারিং করা হয়েছে। রাকু একটা বিশেষ পদ্ধতি আর কি, মানে এই কারণেই বিশেষ আর কি, মানে এর একটা বিশেষত্ব আছে। সেটা হচ্ছে রাকু পদ্ধতিতে যখন ফায়ারিং করা হয় তখন রাকুর ফায়ারিং করার সময় জ্বলন্ত অবস্থায় ফার্নেসের ভেতরে যে পিসেসগুলো থাকে সেগুলোকে বার করে সাধারণ তাপমাত্রা এনে ঠান্ডা করা হয়। এটাই হচ্ছে রাকুর একটা বিশেষ বৈশিষ্ট্য। এছাড়া রাকুর আরও দুটো বিশেষ বৈশিষ্ট্য আছে যে কারণে রাকু আর কি ইতিহাসের পাতায় স্থান নিয়েছে। এই রাকু ওয়্যারগুলোর সময় থেকেই আর কি প্রথম সিল মার্ক ব্যবহার হয় আর কি। মানে আমরা এখন যে কাপের তলায় যে কোম্পানির লোগো যে জিনিসগুলো দেখি, লোগো ব্যবহার হয়, সেটাও এই প্রথম রাকুর সময় থেকেই ব্যবহার করা শুরু হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি এই রাকুর সময়তেই আর কি এসেছিলো আর কি, সেটা হচ্ছে এই রাকু ওয়্যারগুলো যে জাপানে যে ট্র্যাডিশনাল কুমোর যারা এই রাকু পাত্রগুলো যে পরিবারটা তৈরি করতো তাদের সাথে এক পৃষ্ঠপোষকের আর কি সরাসরি সম্পর্ক হয়েছিল। মানে পৃষ্ঠপোষক পয়সা ঢেলেছিল আর ওই কুমোররা এই পাত্রগুলো তৈরি করেছিল আর কি। মানে সরাসরি পৃষ্ঠপোষক এই রাকু ওয়্যারগুলোকে মানে জনপ্রিয় করার জন্য আর কি পয়সা ঢেলেছিলেন। এটা একটা বিশাল আর কি বৈশিষ্ট্য বলবো আর কি রাকু ওয়্যার পৃথিবীতে, মানে ইতিহাসে পাতায় স্থান করে নেওয়ার। এবার রাকু ওয়্যারটা কী সেটা এবার একটু বিস্তারিত বলি আর কি। রাকু ওয়্যারটা জাপানে আর কি ট্র্যাডিশনাল প্রসেস আর কি, জাপানের টি সেরিমনি মানে চা উৎসবকে কেন্দ্র করে এই রাকু ওয়্যারগুলো তৈরি হওয়া শুরু হয়েছিল আর কি। মূলত এক কুমোর পরিবার আর কি, তারা এটা তৈরি করতেন আর কি। সম্পূর্ণটাই তারা হাতে টিপে টিপে তৈরি করতেন আর কি। এই পাত্রগুলো তৈরি করার সময় কোনো রকম চাক বা অন্য কোনো পদ্ধতি যেমন মোল্ড, কাস্টিং এইভাবে তারা কিন্তু করতেন না, সবটাই হাতে আঙুলে টিপে টিপে করতেন। যে কারণে রাকু ওয়্যারগুলো প্রত্যেকটা থেকে একদম আলাদা হতো। এবং মানে এই আলাদাটা মানে এই কারণেই আর কি, যেহেতু প্রত্যেকটা পাত্রই হাতে তৈরি হতো, মানে ইউনিক হতো আর কি বলা যায়। আর জাপানের রাকু সাধারণত ছিল আর কি লো টেম্পারেচার রেড লেড বেসড গ্লেজ। যেহেতু রাকুটা আর কি গরম অবস্থায় বার করে ফেলা হয় ফার্নেস থেকে আর কি, সেই কারণে এই মাটিটাও একটা বিশেষভাবে তৈরি করা হয় যাতে এই থার্মাল শকটাই মাটিটা নিতে পারে আর কি। এই থার্মাল শকটা নেওয়ার জন্য এই মাটিটা বিশেষভাবে তৈরি করা হয় আর কি। তারপরে রাকুটা নিয়ে মানে রাকুটা আস্তে আস্তে আর কি, মানে যে কারণে রাকুটা জনপ্রিয় হলো আর কি, এই ফার্নেস থেকে বার করে ফেলার ফলে আর কি তার মধ্যে একটা মানে বাইরের সারফেসে একটা টেক্সচারাল একটা পরিবর্তন তৈরি হয় আর কি, যেটা পরবর্তীকালে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই রাকু পদ্ধতিটা যখন ইউরোপ আমেরিকায় আর কি প্রচলিত হলো আর কি, তখন কিন্তু ব্যাপারটা আর শুধুমাত্র কুমোরদের মধ্যে আর সীমাবদ্ধ থাকলো না আর কি। তার প্রধান কারণটা হচ্ছে আর কি, মানে রাকুর যে টেক্সচারাল কোয়ালিটি যেটা শিল্পীদেরও খুব আকৃষ্ট করলো, তখন মানে অন্য মাধ্যম বা স্কাল্পটররাও আর কি এই রাকু পদ্ধতিটা ব্যবহার করে আর কি তারা তাদের কাজ তৈরি করতে শুরু করলেন। মূলত স্টুডিও পটার, অ্যামেচার পটার, এছাড়া স্কাল্পটররা এই রাকু প্রসেসে মানে রাকু প্রসেসের এই ফায়ারিং প্রসেসেরকে ব্যবহার করে তারা তাদের নিজেদের কাজকর্মগুলো তৈরি করা শুরু করলেন। সেই কারণে কিন্তু রাকুর একটা প্রবল জনপ্রিয়তা তৈরি হলো সারা ইউরোপ আমেরিকা। এই রাকু পদ্ধতিতে ফায়ারিং প্রসেসটা যেহেতু আর কি একটা বৈশিষ্ট্য আর কি, যে কারণে এটার একটা জনপ্রিয়তা তৈরি হলো,
তার ফলে এটা ইউরোপেও ছড়ালো। মানে ইউরোপে কিভাবে ছড়ালো, বার্নার্ড লিচ নামে একজন সেরামিস্ট আর কি, বিখ্যাত মানুষ আর কি, ওনার হাত ধরেই এটা ইউরোপে এলো, সেটা 1911 সাল নাগাদ। আর জাপানে যে কথাটা বলছি সেটা সম্ভবত 16 শতাব্দী কথা আর কি। আর এই 16 শতাব্দীর এই প্রসেসটাই ইউরোপে এলো কিন্তু অনেকটা পরে, সেটা প্রায় 1911 সাল নাগাদ বার্নার্ড লিচের হাত ধরে আর কি। ইউরোপে এসে এই প্রসেসে কিছু মডিফাইড, মানে প্রসেসটা কিছু মডিফাইড হলো আর কি, মানে কিছু পরিবর্তন হলো, তার মধ্যে কিছু জিনিস অ্যাড হলো। যেমন জাপানে যেটা ছিল মূলত লো টেম্পারেচার রেড লেড বেসড গ্লেজ সেটা ইউরোপে হয়ে গেল হাই টেম্পারেচার, এবং রেড লেডটা তারা ব্যবহার করতেন না। ফায়ারিং প্রসেসটার মধ্যে কিছু পরিবর্তন এলো আর কি, উচ্চ তাপমাত্রায় পোড়ানো হলো। তারপরে সেটা আবার আমেরিকায় গেল আরেকটু পরে, ধরা যায় 1950 সালের শেষের দিকে। ভদ্রলোকের নাম পল সোলনার আর কি, শিল্পী আর কি, সেরামিস্ট আর কি, ওনার হাত ধরে এটা আমেরিকায় পৌঁছালো আর কি, প্রবল জনপ্রিয়তা পেল। আমেরিকায় এসে কি হলো, এই পদ্ধতিতে মানে এই যে জ্বলন্ত অবস্থায় যে ফার্নেস থেকে বার করা হচ্ছে, সেই পদ্ধতিতে ঠান্ডা করার পদ্ধতিতে আরও দুটো জিনিস অ্যাড হলো। একটা হচ্ছে গরম অবস্থায় বার করে তাকে জলের মধ্যে দিয়ে ঠান্ডা করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অক্সিডাইজড করা আর কি, মানে কেমিক্যাল রিয়াকশানটাকে দ্রুত বন্ধ করে দেওয়া হচ্ছে জলে ফেলে। আরেকটা যেটা আমেরিকায় প্রচলন হলো আর কি, সেটা হচ্ছে রিডাকশান করা। মানে তারা একটা রিডাকশান চেম্বার তৈরি করলেন, একটা অ্যালুমিনিয়ামের কন্টেনার। সেই অ্যালুমিনিয়ামের কন্টেনারের মধ্যে তারা কিছু দাহ্য বস্তু রাখলেন, যেমন কাঠের গুঁড়ো, কাগজ ছেঁড়া, এইগুলো দিয়ে এগুলোকে মানে এই জ্বলন্ত ওই পিসেসগুলো যেগুলো ফার্নেস থেকে বার করা হয় সেগুলোকে ওই কন্টেনারের মধ্যে রেখে দেওয়া হলো, দিয়ে ওই কাগজের টুকরো বা শুকনো কাঠের গুঁড়ো দিয়ে কন্টেনারের মুখটা ঢেকে দেওয়া হয়। এবার যার ফলে কি হয়, কন্টেনারের মুখটা ঢেকে দেওয়ার ফলে যেহেতু এই পিসগুলো জ্বলন্ত, তাদের সংস্পর্শে যখন ওই দাহ্য বস্তুগুলো আসছে তারা জ্বলতে থাকে। এবার আমরা সবাই জানি যে মানে আগুন জ্বলতে গেলে অক্সিজেনের প্রয়োজন হয়। তখন তারা কি করে, ওই অক্সিজেনটুকু ওই কন্টেনার থেকে সংগ্রহ করে, ওই দাহ্য বস্তুগুলো জ্বলার জন্য সেই প্রয়োজনীয় অক্সিজেনটা তারা কন্টেনার থেকে সংগ্রহ করে। এবার কন্টেনারের ভেতরে যেটুকু অক্সিজেন থাকে, সেই অক্সিজেনটা যখন শেষ হয়ে যায় তখন তারা কি করে, আরও প্রয়োজনীয় যে অক্সিজেন তারা তখন ওই পিসেসগুলো থেকে, আর পিসেসের গায়ে যে গ্লেজ লাগানো যে জায়গাগুলো থাকে সেখান থেকে তারা সংগ্রহ করে। এইবার এইটাই হচ্ছে মানে মজার ঘটনা, মানে মজার বিষয় আর কি এখানে এই ফায়ারিংয়ের। যখন পিসেসের গা থেকে যখন অক্সিজেনগুলো বেরিয়ে যায়, সেই ফাঁকা স্থানগুলো কার্বন মনোঅক্সাইড, মানে পুড়ে গেলে তো কার্বন মনোঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আমরা সবাই জানি। সেই কার্বন মনোঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইডগুলো ওই পিসেসের গায়ে গিয়ে ওই ফাঁকা স্থানগুলো পূরণ করে। তখন কি হয়, যে জায়গাটা বেয়ার ছিল, মানে যে বডিটা গায়ে গ্লেজ লাগানো হয়নি, যে জায়গাটা পোড়ার পর নর্মাল অক্সিডেশনে সাদা হতো, সেইটাই যখন রিডাকশানে যাচ্ছে, সে যখন ওই অক্সিজেনটা সেই জায়গা থেকে বেরিয়ে গিয়ে যেখানে কার্বন মনোঅক্সাইড সেই জায়গাটা যখন পূরণ করছে, সেই জায়গাটা কার্বন মনোঅক্সাইড পূরণ করে সেই জায়গাটা কালো করে দিচ্ছে। এইবার কতটা কালো হবে কতটা কালো হবে না সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে কতটা পরিমাণ অক্সিজেন সেখান থেকে বেরিয়ে গিয়ে কতটা পরিমাণ কার্বন মনোঅক্সাইড সেই জায়গাটা পূরণ করছে। আর গ্লেজের সারফেসেরও কালার, ওই যেহেতু গ্লেজের সারফেস থেকেও তারা অক্সিজেন নিয়ে নিচ্ছে, সেইখানেও তারা ওই কার্বন মনোঅক্সাইড সেই গ্লেজের মধ্যে যে ধাতব পদার্থগুলো থাকে, গ্লেজ তৈরিতে যে আমরা যে ধাতব পদার্থ মেটালিক মানে অক্সাইড যেগুলো ব্যবহার করা হয়, তার সাথে সেখানে বিক্রিয়া করছে। এইখানে আর একটা মজার বিষয়, কপার এখানে খুব একটা ইন্টারেস্টিং বিষয়। কপার তৈরি যে গ্লেজগুলো এখানে ব্যবহার করা হয়, এই কপারটাই যখন অক্সিডেশনে, মানে জলে ডাইরেক্ট ফার্নেস থেকে বার করে জ্বলন্ত পিসগুলোকে যখন জলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, সেখানে যখন অক্সিডাইজ হচ্ছে, এই কপারটা সেখানে গিয়ে সবুজ রং দিচ্ছে। সেই কপারটাই যখন রিডাকশান চেম্বারে ঢুকছে, এই জ্বলন্ত কাগজগুলোর সাথে বিক্রিয়া করে কার্বন মনোঅক্সাইড তৈরি করে, এই কপারটাই তখন এখানে তামাটে রং এবং লাক্সার এফেক্ট দিচ্ছে। এইটাই হচ্ছে মজার বিষয়, মানে এইটা আনপ্রেডিক্টেবল, কতটা কালো হবে, কতটা তামাটে রং তৈরি হবে
সেটা আগে থেকে পুরোপুরি বোঝা সম্ভব নয়, মানে সম্পূর্ণটাই নির্ভর করে কতটা রিডাকশান হচ্ছে। এই দুটো বিষয় কিন্তু জাপানে ছিল না, এই দুটো বিষয় কিন্তু এই ইউরোপ আমেরিকায় এসে এই দুটো বিষয় কিন্তু যুক্ত হলো, মানে মডিফাইড বলা যেতে পারে যে রাকুর একটা মডিফাইড রূপ। আরেকটা যেটা বিষয় হলো রাকুতে আমেরিকানরা হর্স হেয়ার রাকু তৈরি করলো, মানে জ্বলন্ত রাকুর গায়ে ঘোড়ার আর কি লেজ দিয়ে সে ব্যবহার করলেন, সেখানে ওটাকে হর্স হেয়ার বলে। আমরা মূলত এই ক্যাম্পটা করেছি বলা যেতে পারে খানিকটা পশ্চিমের রীতিটাকে অনুসরণ করেই আর কি করা আমাদের এই ক্যাম্পটা আর কি। এই জ্বলন্ত আর কি পিসেসগুলো আর কি বার করার সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, যেমন কিছু হাতে গ্লাভস পরতে হয়, লম্বা সাঁড়াশি লাগে, সেগুলো ব্যবহার করা হয় মানে এই সব কাজগুলো করার সময়। আরেকটা যেটা বিশেষ বৈশিষ্ট্য আর কি, মনে করুন এই ফার্নেসটা আর কি, মানে এই ফার্নেসটা একটা বিশেষ ডিজাইনে তৈরি করা হয়, যেহেতু লোডিং এবং আনলোডিং দুটোই হয় হচ্ছে আর কি জ্বলন্ত অবস্থায় আর কি, তাই ফার্নেসের ডিজাইনটাও সেইভাবে তৈরি করা হয়। সাধারণত আপডাপ ফার্নেস হয়, আর টপ লোডিং মানে উপর দিয়ে ঢাকনাটা খুলে ফেলা হয়, যাতে সহজেই আর কি ওই পাত্রগুলো আর কি বা পিসেসগুলোকে আর কি জ্বলন্ত অবস্থায় ফার্নেস থেকে বার করে রিডাকশান চেম্বার বা জলে দেওয়া যায়, বা আবার ওই গরম অবস্থায় ফার্নেসের মধ্যে আবার পাত্রগুলো ঢুকিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হয়। এই পুরো পদ্ধতিটা করার জন্য আর কি ওই ফার্নেসের ডিজাইনটাও সেইভাবে তৈরি করা হয়। আমরা এখানে যে ক্যাম্পটা করেছি ওই বললাম যেটা আর কি পশ্চিমের রীতিকেই খানিকটা অনুসরণ করে আর কি করা আর কি। আমরা মূলত 3টে ধাপে পুরো কাজটা আর কি এই জয়ন্ত স্টুডিওতে করেছি আর কি। মাটি তৈরি করে তারপরে কাজটা করে আমরা বিস্কিট ফায়ারিংটা করেছি কাঠে, মানে কাঠে বিস্কিট ফায়ারিং করেছি আর কি। তারপরে গ্লেজ ফায়ারিংটা করেছি আর কি গ্যাসে আর কি। সাবজেক্ট না একটা কিছু না থাকলে না ভালো লাগে। এটা আমাদের একটা দলগত প্রচেষ্টা আর কি, সবাই মিলেই করেছি আর কি প্রথম উদ্যোগ। তারপরে আর কি জয়ন্তর স্টুডিওর সামনে যে জায়গাটা, মানে এই ফায়ারিংগুলো স্টুডিওর সংলগ্ন জায়গাতেই করেছিলাম। আবার পরে কাজগুলো বেরোনোর পর আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে একটা নিজেদের মতন করে একটা এক্সিবিশন করার আর কি কাজগুলোকে নিয়ে, সেটাও জয়ন্ত স্টুডিও সংলগ্ন জায়গাতেই করলাম আর কি সামনেটাতে।
দেখা যাক ভবিষ্যতে এইভাবে যদি আরও কয়েকটা ওয়ার্কশপ করা যায়।